টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের একটি খুব গুরুত্বপূর্ণ দিক, বিষয়টি যদিও আগে ছিল তবে সীমিত পর্যায়ে ছিল, এখন এটার ব্যাপ্তি অনেক বেড়েছে বলে মনে হচ্ছে। গ্রিন কার্ড, এই গ্রিন কার্ড রিভোকেশন বা বাতিল, যেটা কেন এবং কী কারণে গ্রিন কার্ড বাতিল করা হচ্ছে, এই বাতিল যদি হয় তার প্রতিকারের উপায় কি, আজকে এটি আমাদের মূল আলোচনার বিষয়। হাতে যদি সময় থাকে তাহলে আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, যে কারো কারো ক্ষেত্রে, বিষয়টি সবার ক্ষেত্রে নয়, কারো কারো ক্ষেত্রে বিয়ে রেজিস্ট্রেশন হয়নি, বিয়েটা করা হয়নি বা রেজিস্ট্রেশন হয়নি কিন্তু সন্তান হয়ে গেছে, এরকম ঘটনা আছে। তো সেই সন্তানকে কিভাবে আমরা ইমিগ্রেন্ট হিসেবে আমেরিকায় নিয়ে আসতে পারবো, এই বিষয়টি আমাদের আলোচনায় থাকবে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানা প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, ইএসকেউ, অ্যাক্সিডেন্ট কেসেস এবং মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ, কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যে নিজের পেশাগত ব্যস্ততা তো আছেই, কমিউনিটির ব্যস্ততা নিয়েও অনেক বেশি সময় আপনাকে ব্যয় করতে হয়, এবং আজকে একটি আমাদের কমিউনিটির জন্য, বাংলাদেশের কমিউনিটির জন্য সত্যি একটি দুঃখের দিন, শোকের দিন, আবার একই সাথে আনন্দের দিনে বলবো, গর্বের দিন, প্রশংসার দিন, অনেক বড় একটা গর্বের প্রাপ্তির দিন আমাদের আছে। সেটি আমি জানি, সেটা হয়তো আপনি বলবেন আলোচনার আগেই। তো আজকে এই এত ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। তো কেন আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, বিষয়টি যে আগেও ছিল, তবে খুব তেমন একটা বেশি দেখা যেত না, বা খুব বড় কারণ ছাড়া সেটি হতো না। কিন্তু ইদানিংকালে আমরা দেখছি ছোটোখাটো কারণের কারণেও অনেক ক্ষেত্রেই যে গ্রিন কার্ডটা বাতিল করা হচ্ছে। তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই বাতিল যদি করা হয়ে থাকে, কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, কাদেরকে এই ধরনের গ্রিন কার্ড পাওয়ার পরেও এই গ্রিন কার্ডগুলো, যেটাকে আমরা সোনার হরিণ বলতে পারি, সেটি বাতিল হচ্ছে, আর যদি বাতিল হয়ে যায় সেই বাতিলের আবার ফিরে পাওয়া বা প্রতিকারের উপায়গুলো কী আছে, সেই বিষয়টি নিয়ে আপনার কাছে শুনতে চাই, যাতে করে যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে তারা যাতে প্রতিকার পেতে পারে, এবং ভবিষ্যতে কারো যাতে না হয়, তাদের নেগলিজেন্সির কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, তাদের যাতে বাতিল না হয়, সেই বিষয়টিও আপনি বিস্তারিতভাবে তুলে ধরবেন। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ রানা ভাই, আপনি যে কথা দিয়ে শুরু করেছিলেন আজকে অত্যন্ত আমরা শোকাহত। কয়েকদিন যাবতই আপনারা নিউজের মাধ্যমে সবাই জানেন যে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক এনওয়াইপিডি পুলিশ অফিসার, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আততায়ীর গুলিতে। সো এই ক্ষেত্রে আমরা আজকে জানাজা হলো, একটা গর্বের বিষয়। এই কারণে বলবো, আমরা মানুষ তো মৃত্যু হয়, তার যেই রকম রিসেপশন, যেই রকম তার জানাজা হয়, বিদায়টা হয়েছে, মানে স্মরণকালের বলবো নিউ ইয়র্ক সিটিতে এরকম খুবই রেয়ার। 20,000-এর উপরে পুলিশ সদস্য, 20,000-এর বাইরে যেই পরিমাণ লোকজন সমাগম ছিল, যেই প্রটোকল ছিল, মানে অভাবনীয়, অকল্পনীয়। আমি আরো গর্ববোধ করছি এই কারণে যে আমি তার মৃত্যুর খবর পাওয়ার পরে প্রথমেই ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া সহ মেয়রকে আমি টেক্সট করেছি, পুলিশ কমিশনারকে টেক্সট করেছি, তাকে যেন ফার্স্ট গ্রেড ডিটেকটিভ হিসেবে উন্নীত করা হয়, পদোন্নতি দেওয়া হয়। অনেকেই ভাবছিল এটা হয়তো হবে না, কেন হবে, কি হবে, তারা না জানে অনেক কিছু বলতে পারে। এটার নজির আগেও ছিল, হচ্ছে, কিন্তু ফার্স্ট গ্রেডটা হচ্ছে যে ডিটেকটিভের সর্বোচ্চ পর্যায়, তাদের বেতন স্কেল অনেক বেশি। সে আর জানাজা হওয়ার আগেই তাকে এই ঘোষণাটা দিয়েছে
জেসিকা টিশ, তাকে আমি ধন্যবাদ জানাই। মেয়রকে সহ নিউ ইয়র্ক সিটির যারাই আমার সাথে এটা একাত্মতা ঘোষণা করে হয়তো আপনারাও কল দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এটা সত্যি গর্বের যে একটা বাংলাদেশি যে বংশোদ্ভূত নাগরিক, কিন্তু তার পরিবার যে বেনিফিটগুলো পাবে, হাইয়েস্ট বেনিফিট। সে মাত্র 3.5 বছর ডিপার্টমেন্টে কাজ করেছে, অনেকে 30 বছর কাজ করো এইরকম পদোন্নতি পায় না। এটা সর্বশেষ ডিটেকটিভের সর্বশেষ পর্যায়ে, মানে হাইয়েস্ট র্যাঙ্কিং ডিটেকটিভ, ফার্স্ট গ্রেড। সো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং নিউ ইয়র্ক সিটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করি। একটা কথা না বললেই নয়, আজকে আমার ভাই একটু আগে ফোন করে বলল যে মঈন, অনেকে এখন নাকি গফান করে টাকা তুলছে। সো উনি খুব শঙ্কিত, আমার আপন ভাই। আমি সবাইকে অনুরোধ করব, পরিবারের সাথে লিখিত অনুমতি না নিয়ে কেউ এই পরিবারের জন্য টাকা তুলবেন না, কারণ এটা এক ধরনের অনৈতিক কাজ। তারা আল্লাহর রহমতে এমন বেনিফিট পাচ্ছে যে পুলিশ অফিসার 20 বছর কাজ করার পরে যে বেনিফিট পায় না, তার বাপা ছাড়াও তার সরকারিভাবে সে বেনিফিটটা পাবে। যদি আপনারা তার পরিবারের, তার স্ত্রী হচ্ছে, তার স্ত্রী বাবার সাথে লিখিত অনুমতি ছাড়া কেউ গফান করবেন, এটা সম্পূর্ণ অনৈতিক। আমরা এই দেশে থাকি, কিন্তু আমরা কোনোভাবেই নীতির বহির্ভূত কোনো কাজ করব না এবং অন্যায় কোনো কাজ করব না। এগুলো পরবর্তীতে আপনাদের যারা যদি কোনো অনেকভাবে আপনাকে প্রতারণার শিকার হতো, আপনাকে প্রতারণার জালে পড়তে পারেন আপনারা। তা আপনারা যারা ডোনেশন করবেন বুঝে করবেন, কারণ সরকার থাকে যথেষ্ট সুবিধা দিবে, যেটা দিবে তার জন্য এটা স্যাটিসফ্যাক্টরি। সো আপনারা অনুরোধ করবো, আপনারা মানে ফ্যামিলির কোনো রকম লিখিত অনুমতি ছাড়া গফান করবেন না। এটা আমার এজ এ কমিউনিটি লিডার হিসেবে আপনাদেরকে অনুরোধ করছি। নাম্বার 2, আপনি যেই ব্যাপারটা টপিকস নিয়ে আজকে কথা বলছিলেন, জি, গ্রিন কার্ড কাদের বাতিল হচ্ছে, কেন বাতিল হচ্ছে, বাতিল হওয়ার প্রক্রিয়াটা কি? গ্রিন কার্ড চাইলে সরাসরি বাতিল হয় না, কিন্তু বাতিলের প্রক্রিয়া শুরু হচ্ছে। গ্রিন কার্ড বাতিলের প্রক্রিয়া হচ্ছে, যদি কাউকে গ্রিন কার্ড বাতিল করতে হয়, এটা ডিস্ট্রিক্ট কোর্টে যাওয়া লাগে না, এটা হয় ইমিগ্রেশন কোর্টে, যেহেতু গ্রিন কার্ডটা ইমিগ্রেশনের USCIS এর আন্ডারে গ্রিন কার্ড হয়। আর যদি পাসপোর্ট বাতিল হয় তখন হবে স্টেট ডিপার্টমেন্ট আন্ডারে, তখন তো ফেডারেল কোর্টে যেতে হয়। আর গ্রিন কার্ড বাতিলের প্রক্রিয়া হচ্ছে USCIS যেটা করে, এটা ইমিগ্রেশন কোর্ট করে, যার যেহেতু ইমিগ্রেশন কোর্টের ক্ষমতার মধ্যে পড়ে এটা। গ্রিন কার্ড বাতিলের প্রক্রিয়াতে প্রথমে তাকে NTA ইস্যু করাবে, নোটিস টু অ্যাপিয়ার। যদি কোনো কারণে মনে করে যে গ্রিন কার্ডটা বাতিলের যোগ্য, তখন তাকে নোটিস টু অ্যাপিয়ার দেবে। যখনই কাউকে নোটিস টু অ্যাপিয়ার সার্ভ করা হয়, দ্যাট ইজ কল ইউ আর ইন রিমুভাল প্রসিডিংস। সিটিজেনশিপের সময় প্রশ্ন একটা সবসময় থাকে, এটার সাথে বলছি, হ্যাভ এভার বিন ইন রিমুভাল প্রসিডিংস, মানে আপনার কখনো বহিষ্কারের জন্য প্রক্রিয়া শুরু হয়েছিল কিনা। যদি ইয়েস হয়, ইউ আর নট এলিজিবল ফর সিটিজেনশিপ। সো এই ক্ষেত্রে যখনই নোটিস টু অ্যাপিয়ার সার্ভ করা হয়, এই সময় তার গ্রিন কার্ডটার আর বলবৎ নাই। দ্যাট মিনস তাকে কোর্টের থেকে গ্রিন কার্ডটা না দিলে সে আর গ্রিন কার্ড পাচ্ছে না, সে গ্রিন কার্ডের কোনো অ্যাক্টিভিটিস নাই। সে যদি দেশের বাইরে যায়, সে আর ঢুকতে পারবে না। হি উইল রিমুভড ইন অ্যাবসেন্সিয়া, কোর্ট ছাড়া। কেন বাতিল হচ্ছে? বাতিল হচ্ছে কয়েকটা কারণ, আমি শুধু এক্সাম্পল দেবো আপনার বোঝার জন্য। অনেকেই দেখেছেন যারা পরিবারের সাথে আসে বা আনমেরিড হিসাবে আসছে কোনো সময়, সে আনমেরিড হিসাবে আসার পরে লটা হচ্ছে, সে আনমেরিড হিসাবে যদি আমেরিকার ভিসা পায়, সে আমেরিকা ঢোকার আগ পর্যন্ত সে আনমেরিড থাকবে। অনেকে করেছে কি, আনমেরিড হিসেবে আসছে, আসার আগে কারো বুদ্ধিতে যে কাউকে বিয়ে করলাম, বিয়ে করে যাই, পরে এসে নিয়ে যাব, তারপরে সে এটাতে ক্ষান্ত হয় না, আসার পরে সে অ্যাপ্লাই করেছে, এমন কারো মাধ্যমে অ্যাপ্লাই করেছে, সে স্বর বিশ্বাসে অ্যাপ্লাই করেছে, এই লটা সে জানে না। যদি কোনো ভালো অ্যাটর্নির কাছে যাইতো, সে জানতো কষ্ট, জানে না, সে অ্যাপ্লাই করেছে। এখন আবার বলছে যে তুমি যে নিয়ম অনুযায়ী তুমি যে অ্যাপ্লাই করেছো, তুমি গ্রিন কার্ড দিয়া তুমি আসছো আন্ডারে হিসাবে, আনমেরিড হিসাবে তুমি বিয়ে করতে পারো না। তখন আরেকজন যার মাধ্যমে সে আবার বলছে একটা এফিডেভিট দেন, আমি বিয়েটা সত্যিকারে করছিলাম। তারপরে আপনি পুক্ত করলেন যে আপনি বিয়েটা করলেন, তারপরে অ্যাপ্লিকেশন তো অ্যাপ্রুভ হবে না I-130, তখন তাকে NTA ইস্যু করে। দ্যাট মিনস সে আর যেতে পারবে না, গ্রিন কার্ড বলবৎ থাকে। গ্রিন কার্ড এখানে তার নাই বললেই চলে, তার গ্রিন কার্ড নাই, তখন তাকে NTA ইস্যু করে তাকে
পাঠায় দেওয়ার ব্যবস্থা করা হবে। সে যদি স্যাটিসফ্যাক্টরি গ্রিন কার্ড ক্লেম না করতে না পারে, রিঅ্যাডজাস্ট করতে না পারে, তো ওয়েভার না করতে পারে, গ্রিন কার্ড বাতিল বলে গণ্য হবে, তাকে ওই সাধারণ রিফিউজির মতো ডিপোর্ট করে দেবে। নাম্বার 2, অনেকে দেখা যায় অতীতে কোনো নাম ব্যবহার করেছিল, এমবাসিতে হয়তো মিস্টার এক্স হিসাবে সে অ্যাপ্লাই করেছিল এক নামে, তারপরে সে বললো যে নাম তো বাতিল হয়ে যায় না, ওয়াই হিসাবে সে আবার ট্যুরিস্ট ভিসা আসলো, সে কিন্তু অন্যভাবে গ্রিন কার্ড পেয়ে গেল, এক্সটা সে ভুলে গেছে। তখন যখন সে এক্স ওয়াই হিসেবে যখন সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে গেছে, তখন ফিঙ্গারপ্রিন্টে আগে সবসময় বলে আপনারা আগে যা করেছেন এগুলো ভুলে যান। এখন যদি আপনি 30 বছর আগেও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন পেপারে, এটা এখন ডিজিটালাইজড হচ্ছে এবং প্রক্রিয়াধীন আছে, অনেকগুলো হয়ে গেছে। তো যখন তারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই যায়, তখন এগুলো যে আপডেট হয়ে যাচ্ছে, তাদেরকে এগুলো চলে আসে 2 ব্যক্তির নাম। তখন তাকে বলা হয় যে তুমি তো আগে ফ্রড করছো, এখনও ফ্রড করতেছো, ওকে গ্রিন কার্ড ক্যান্সেল, তোমাকে এন্ট্রি দেওয়া হলো। তারা এটা করতে শেয়ার করতে পারবে না। আবার কোনো কারণে দেখা গেল কেউ হয়তো ভিন্ন নামে ডিপোর্টেশন ছিল, সেটা মানে অস্বীকার করে কোনোভাবে জানেই নাই মনে করে সে কোনোভাবে অ্যাডজাস্ট হয়ে গেল, হয়তো বিয়ে করলো বা সে হয়তো অন্য কোনো মাধ্যমে গ্রিন কার্ড পেলো বা ছেলেমেয়ের মাধ্যমে গ্রিন কার্ড পেলো। তখন দেখা যায় যে আবার যখন সিটিজেন অ্যাপ্লাই করার সময় এটা চলে আসলো, দেন তাকে গ্রিন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হচ্ছে। এটা কোর্টে যখন যায়, হিজ রিমুভাল প্রসিডিংস, একটা সময় পর গ্রিন কার্ড বাতিল হয়ে যাবে, কারণ তার কোনো ডিফেন্স নাই। তখন একটা ডিফেন্স আছে ওয়েভার করা যায়। ওয়েভার যদি কোয়ালিফাইড, যদি আপনার রিলেটিভ থাকে, তখন কোয়ালিফাইড, সবাই কোয়ালিফাইড রিলেটিভ থাকে না, কেউ হয়তো একাই আছে, তার কেউ নাই, তারটা কোয়ালিফাইড রিলেটিভ হবে না। সেই ক্ষেত্রে সবাইকে বলবো, আপনারা ইমিগ্রেশনে অনেকেই অতীতে অনেক ধরনের অনেকভাবে ফাইল করেছেন, প্লিজ আপনারা নতুন কোনো যদি পিটিশন করেন, ফাইল চেষ্টা করবেন যে আপনার অতীতের তথ্যগুলো জানার জন্য। যদি এগুলো আগে যদি সেগুলা ডিক্লেয়ার করে গ্রিন কার্ড পেয়ে থাকে, ওয়েভ করে থাকে, তার কোনো সমস্যা নেই। সমস্যা তাদের জন্য যারা অতীতে এটা ডিক্লেয়ার করে নাই এবং পুরাটা স্বীকার করলে কিন্তু ওয়েভার নেওয়া যেত। এই স্বীকার যেটা করে না, তাদের ওয়েভার হবে না, কারণ তারা অলরেডি ডান। সেই ক্ষেত্রে সতর্ক থাকবেন। আর অনেকেই প্রশ্ন করেন আমাকে, সম্পূরক কিছু প্রশ্ন উত্তর আমি দিয়ে দিচ্ছি। আমি তাহলে এক্ষেত্রে আপনি আইনগত অপরাধের কথা বললেন বা নিরাপত্তার বিষয়টা বললেন, প্রসেসিং এর বাড়ানো বাস্তব। ও আরেকটা তো বলেই নাই, ক্রাইমে জড়িত হলে, সেটাই, ক্রাইমে জড়িত হলে, ডোমেস্টিক ভায়োলেন্স জড়িত হলে, ওটা সবসময় বলি আমি, আজকে আর বাদ দিলাম, আপনি মনে করে দিলেন। ডোমেস্টিক ভায়োলেন্স জড়িত হলে যদি কেউ গিলটি প্লি করে, তখন তার কিন্তু এটা ম্যান্ডেট বাতিল হওয়ার সম্ভাবনা আছে, আগে ছিল না, এখন আছে। আজকে দুঃখজনক একটা ঘটনা বলবো, আপনি হয়তো কিভাবে নেবেন জানি না। একটা ভদ্রলোক কল দিল, সে বাংলাদেশের স্টাইলে আছে না যে আপনার ছোট বাচ্চাদেরকে আদর করে, সে কিন্তু তার কিন্তু এরকম মনেই হয় না যে একটা বাচ্চাকে আদর করলে সে খারাপ ভাবতে পারে। বাংলাদেশ স্টাইলে দেখবেন একটা ছোট বাচ্চাদেরকে মানুষ আদর করে কুলে নিয়ে বসায়, তো সেই রকম হয়তো কিছু করছিল। তো ছোট মেয়েটা তখন খুব ভালো ফিল করে না, সে পুলিশ কল দিয়েছে, তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে তার গ্রিন কার্ড, এখন তার যে সেক্সুয়াল যে অফেন্স এগুলো কিন্তু খুব সিরিয়াসলি ধরা হয় আরো মাইনরের সাথে। তখন তাকে বেল করে নিয়ে আসা হলে আমরা শঙ্কিত যে তার গ্রিন কার্ডটা থাকবে না, কারণ একটা সেক্সুয়াল ক্রাইমে যেহেতু মাইনরের সাথে ইনভলভ, সেহেতু গিলটি প্লি করা ছাড়া উপায় নেই। কিন্তু এটা কালচারাল ডিফারেন্সের কারণে সবাইকে বলবো, আপনারা দেশে যা করেছেন কালচার এখানে সেম না। এখানের ছেলে মেয়েগুলো কিন্তু আমাদের দেশের মতো তো সহনশীল না যে একটা কিছু বলবে না, বা তারা বলতেই পারে, আর তারা যে ফিল করে এটা তারা বলে। কিন্তু দেশে হয়তো অনেকে এটা সহ্য করে বা বলে এটা আদর বুঝে, এখানে অনেক আদরটা হয়তো বুঝে না। আপনারা সতর্ক থাকবেন। এটা একটা দুটো ঘটনা, শত ঘটনা ঘটছে, আমরা হয়তো শুনি না, জানি না, কিন্তু আপনারা সামান্য ভুলের কারণে, কালচারাল ডিফারেন্সের কারণে আপনার হয়তো মহা বিপদ আসতে পারে। আমি সতর্ক থাকার জন্য সবাই বলছে, খারাপভাবে নেবেন না কেউ, এটা শুধু সতর্কতামূলক বলছি। আপনারা হয়তো ভাববেন এটা কিছু না, কিন্তু যার যায় সে বুঝে তার কি, তার গ্রিন কার্ডটা 20 বছর গ্রিন কার্ড চলে গেলে তার কি থাকবে আর। সো বেটার বি কেয়ারফুল এবং অপরকে বোঝার চেষ্টা করবেন। একটা ক্লায়েন্ট ছিল এরকম, সে তার গ্রিন কার্ড অলরেডি বাতিলের পথে, সে ম্যানহাটনে ট্যাক্সি চালানোর পরে
সে দেখছে দুই মহিলা আসছে ট্যাক্সি, তার ট্যাক্সিতে নামছে, তো ইউরোপিয়ান মেয়ে, তো সে কি ভাবছে যে তার সাথে সম্পর্ক কথাবার্তা, সে ভাবছে তাদের সম্পর্ক ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো সে গাড়ি চলে গেছিল হাফ ব্লক, আবার পিছে আসছে, মনে করছে আমি তো হাঁক দিই নাই, সে হাঁক নামে আবার হাঁক দিছে মেয়েকে, মেয়ে টাচ ঘুরে ছবি তুলে ফেলেছে, কারণ সে আমার হাঁক দেওয়া, তুই তো এই লেভেলে না, হাঁক দেওয়ার লেভেলে তুই না। তখন তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, তার সব কিছু বাতিল, তার লাইসেন্স বাতিল, সব বাতিল, গ্রিন কার্ড সব বাতিল, কারণ এগুলো হচ্ছে ক্রাইমের পর্যায়ে পড়ে। আপনি আনওয়েলকামিং, এনিথিং ইজ ব্যাড। আপনাকে অপরপক্ষে যদি না বুঝেন, আপনি ইউ ক্যান নট টাচ এনিবডি। যে আমি সতর্কতামূলক সবাইকে বলছি, আপনারা ফ্রেন্ড, সবাই সবার ফ্রেন্ড আবার হয় না, এই জন্য আপনারা কেয়ারফুল থাকবেন। এখন যে লোকটা যে কাজটা করছে, সে একটা ফরেনারকে সে ভাবছে যে আমি একটা হাক দিয়ে দিই, ড্রাঙ্ক, তারা তো ড্রাঙ্ক হলেও তারা বুঝে যে সেটা করা ঠিক না, তাকে ছবি তুলছে। তাকে ওই মহিলা ইংল্যান্ড থেকে সে তার বিরুদ্ধে সাক্ষী দিছে, এখন বুঝেন তার কি অবস্থায় ছিল। সো বেটার বি কেয়ারফুল, এবং আইন জানুন, আইন মানুন। সব দেশের আইন একরকম না, যে দেশে আছেন সে দেশের আইনটা আমাদেরকে মানতে হবে এবং জানতে হবে। একটি বিষয় নিয়ে আমরা একটু দর্শকের কাছে যাব, যে আপনি অনেকগুলোই বললেন, আরেকটি বিষয় আছে, যদিও এটা তথ্য প্রযুক্তির যুগ, অনেক কিছুই আমরা করছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া যে আমরা ব্যবহার করছি, যেখানে ক্যাচ অ্যান্ড রিভোক যেটাকে আমরা বলি, যে সোশ্যাল মিডিয়ায় মনিটরিং হয় নানান দিক থেকে, এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন, কারণ এটা আমরা অনেকেই বুঝি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু বলি, রাজনৈতিক আদর্শের কথা বলি, অনেক কিছু বলি, সেটাও কিন্তু মনিটরিং হয় এবং সেটার কারণেও অনেকের বাতিল হতে পারে। ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ার মধ্যে ক্রাইমও হয়, এমন কিছু ভাববেন না যে এটা আপনি সোশ্যাল মিডিয়া লিখে দিলেন, একজনকে অপমান করলেন, আপনি খুব বীরত্বের পরিচয় দিলেন, এটা কখনো ভাববেন না। এটা ক্ষেত্র বিশেষে আপনার জন্য অনেক কাল হয়ে দাঁড়াতে পারে। আমি সবাইকে ফেক যারা আইডি ব্যবহার করেন তারা সতর্ক হয়ে যান। অনেকে দেখা গেল ফেক আইডি ব্যবহার করে, দেশে একটা আইডি ব্যবহার করেছে, সেইখানে ফোন থেকে এটা চালাইয়া একজনকে গালি দিচ্ছে, সো ভাবতেছে যে আমার তো দেশের আইডি, কিন্তু আপনি যে ফোন থেকে এই আইডিটা ব্যবহার করছেন, তারা ডিটেকটিভ, তারা কিন্তু এগুলো কিন্তু জানে। আপনি ভাববেন না যে আপনি অনেক চালাক, আমেরিকা বা অন্য দেশ চালাক না। সেই ক্ষেত্রে সতর্ক থাকবেন। আইন সবার জন্য সমান, আপনি চাইলে আইন ভঙ্গ করতে পারেন না। হ্যাঁ, 10টা আপনি 10টার মধ্যে 5টা হয়তো ভঙ্গ করে চলে যাবে, ভাববেন না যে সে ধরা পড়লেন, আমি কেন ধরা পড়বো, আমাকে কেন ধরলেন। এটা কোনো, আমি সবসময় বলি, এক্সেপশনস আর নট এক্সাম্পলস। আপনি কয়েকজন রেড লাইট বিট করে পার পেয়ে গেছে, আপনিও যে রেড লাইট বিট করে পার পাবেন এমন না, আপনারা ধরতে পারে। তো সতর্ক থাকবেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউকে অপমান করার চেষ্টা করবেন না। এটা হচ্ছে একটা মানসিক ব্যাধি বলবো, আমি মানসিক ব্যাধি বলবো। কাউকে অপমান করতেও একটা রোগ লাগে। আপনি সুস্থ মস্তিষ্কে আপনি কাউকে অপমান করতে পারবেন। পাবলিক চার্জ নেওয়ার ক্ষেত্রেও কি কোনো সমস্যা আছে? কেউ প্রশ্ন করেছে? না, আমি বলছি পাবলিক চার্জ তো নেওয়ার সমস্যা থাকতেই পারে। যারা টুরিস্ট ভিসা পাবলিক চার্জ, তারা তো আর আসতে পারছে না। তাদেরকে তো আপনি জানেন, যারা বাচ্চা জন্ম হওয়ার সময় যারা মেডিকেড নিচ্ছে, তারা তো এটা অনেক দিনের পুরানো ইতিহাস, আসতে পারছে না। কিন্তু এর পরবর্তীতে কি হয় আমরা এখনো জানি না। এটা আমরা সবসময় বলে থাকি, আমি না আমার কলিগরা যারা এখানে আসে, তারা সবাই বলতে এখন দেশ থেকে এক লোক আসছে দিন আমাদের অফিসে এসে বলতেছে, স্যার এই আমি কইতে আপনাদের মুখ থেকে শুনছি, আর আমি যা বলছি আমি হয়তো স্মরণ নাই, সে মনে নেই বসে মঞ্চ দিয়ে এটা বলছিল, এই আইনটা আমি বলছি, আমি তো আবার রিভাইভ করতে হবে, সে আবার মুখস্থ করে আসছে, স্যার এই আইনটা আমি বলছি, আমি এখন মনে পড়ছে, রাইট। সো আপনাদের টিভির মাধ্যমে মানুষজন মোটামুটি সচেতন হচ্ছে, আবার কেউ কানও নিচ্ছে না, দূর টিভিকে, এগুলা টিভিকে ভুল বলে, কিন্তু ভুল সবার জন্য ভুল না। হয়তো আপনি ভালো চললে আপনার জন্য ভালো, যারা যেই সিচুয়েশনে পড়েছে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ জনাব মঈন চৌধুরী। আপনি গ্রিন কার্ড কেন বাতিল হবে সেটা বলেছেন। আমরা এরপরে আপনার কাছে প্রতিকারের বিষয়টাও জানতে চাইব, যে কিভাবে যদি এরকম অবস্থায় তার প্রতিকার আছে কিনা, থাকলে কিভাবে, সে বিষয়টা বলবো। তবে অনেকক্ষণ ধরে আমাদের কয়েকজন অপেক্ষা করছেন, তাদের ফোনটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমি নিউ জার্সি থেকে রাশিদা বলছি। জি, আমার স্বামীর মাধ্যমে বৈধভাবে আমি ডিসেম্বর 2020 আমেরিকা আসি। জি, আমার স্বামী গ্রিন কার্ডধারী ছিলেন। জি, তাই 1 বছর পরে অ্যাপ্লাই করে আমি 2022 সালে জুনে গ্রিন কার্ড পেয়েছি। জি, এখন আমি আমার ইস্যু ডেট জুন 2021।
জি গ্রিন কার্ডে। জি। এখন কি গ্রিন কার্ডে যেটা ইস্যুডেড সেটা হবে, না আমি যে 2020-এর ডিসেম্বরে আসছি তখন থেকে 5 বছর কাউন্ট হবে? সেটা ধরে কি আপনি সিটিজেনশিপ পরীক্ষার জন্য কথা বলছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা, না না ভাই, আপনি বলে দেন, এগুলো আপনি বলতে পারবেন। না না না, না। অনেক ধন্যবাদ। রাশিদ ইনফরমেশন আপনি আপনারা দিতে পারেন, যেটা সবসময় বলি আমি। তারপরেও আপনি হচ্ছেন ইনফরমেশন আপনারা দিতে পারেন, তবে অ্যাটর্নি ছাড়াও অনেকে ইনফরমেশন দেয়। এখন দেয়। দেখছি সবাই এখন অ্যাটর্নি। আমরা যে অ্যাটর্নি এট ল এত বছর পরে লেখাপড়া করার পরে কোনো গুরুত্ব মনে হয় যে সবাই এখন লয়ার, সবাই অ্যাডভাইস দিচ্ছে। সে কে না কে আমাদের শুনে আবার সে একজন বললো কি, মইন ভাই আমি করি কি আপনার ফলো করি, তো আপনি যা বলেন তা আমার ফেসবুক থেকে বলে। আমি কেন আমারটাই করি, অন্য কারণ আপনার তো ভেরিফাইড ফেসবুক, আপনি তো মিথ্যা বলবেন না। তা আমার কিন্তু অনেক ফলোয়ার। আমি ভালো ভালো বলছেন আপনি। সেরকম সবাই এখন তথ্য দিতে পারে, আর কতটুকু অথেন্টিক আমরা জানি না। তবে ভেরিফাইড ফেসবুক থেকে কেউ যদি কিছু লেখে বলবেন, এটা মনে ভাববেন যে এটা তার দায়িত্ব নিয়েই বলছে। আমি যখন ভেরিফাইড ফেসবুক থেকে কোনো কিছু পোস্ট করি, আমার শুধু কমেন্ট কেউ করার আগে অবশ্যই চিন্তা করবেন যে অ্যাটর্নি এট ল ভেরিফাইড ফেসবুক থেকে লিখছে, এটা মিথ্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি যদি মিথ্যা বলি, আমার উপরে এজেন্সি আছে যারা আমাকে মনিটর করে, আর আমার ফেসবুকটা মনিটর হতে বাধ্য। যদি আমি অ্যাটর্নি এট ল আমি মিথ্যা বলতে, আমি কোনো ফেক কিছু দিতে পারবো না। অনেকে আমাকে প্রশ্ন করে যে EB3 ভিসা আমি করি না কেন। EB3 ভিসা আমি সবসময় বলি যে EB3 ভিসা, being an attorney at law, I cannot get a single dollar from the employee. যারা চাকরির প্রার্থী, যারা বিভিন্ন দেশ থেকে চাকরি খুঁজছে, তাদের কাছ থেকে একটা ডলার নিতে পারবো না অ্যাকর্ডিং টু দ্য ইমিগ্রেশন ল। আমি রিপ্রেজেন্ট করতে পারি এমপ্লয়ারকে, যে এমপ্লয়ার যে লোক খুঁজছে এবং হায়ার করবে, সে আমার সম্পূর্ণ খরচ দেবে। কিন্তু বাংলাদেশের কমিউনিটি মনে করে টাকা দিতে না পারলে তার কেসটা হবে না। এখানে লটা হচ্ছে আমেরিকান ল, একটা ক্লিয়ার ল, যে এমপ্লয়ার সে তার সুবিধার জন্য লোক ভিন্ন দেশ থেকে নিয়ে আসছে, বা এখানে যারা অবৈধ আছে বা অন্য স্ট্যাটাস আছে তাদেরকে স্পন্সর করতেছে। কিন্তু বাংলাদেশের মানুষের অভ্যাসকে টাকা নিয়ে যান, দিয়ে পরে তারা টাকা খবর পাচ্ছে না, এজেন্সিরও টাকা নিচ্ছে, এটা কিন্তু অনৈতিক। সো সেই প্রশ্নগুলো উত্তর এই জন্য বললাম, আমি প্রশ্নগুলো সবসময় পাইবে আপনি কেন করেন অনেকে অনৈতিক, আমি অনৈতিক কাজ আমি করতে চাই না। সো আপনারা সতর্ক থাকবেন, যদি কোনোভাবে কোনো এজেন্সিকে টাকা দেন লিখিত রাখবেন, কোন অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন জমা রাখবেন, কারণ অনেক লোক এখন অ্যারেস্ট হচ্ছে বিভিন্ন জায়গায়। আর টেক্সাস ওই দিন আমি ঘটনাগুলো শেয়ার করছি আপনার সাথে এই জন্য, কারণ বাস্তব ঘটনা। একজন টেক্সাসে বাংলাদেশি একজন নেভেল কমান্ডার মনে হয় আর্মির র্যাঙ্কে, হয়তো কর্নেল হবে, নৌবাহিনীর র্যাঙ্কে, আর্মির র্যাঙ্কে কেউ জানি না, ইকুইভ্যালেন্ট হয়তো কর্নেল। সো উনি ভয়ে কাঁপতেছে, কয় স্যার আমি তো ওই যে FBI, আমি যাদের টাকা ছিলাম তাদেরকে বেসব ধরে নিয়ে গেছে একটা গ্রুপ, পাকিস্তানি গ্রুপ, লয়ারটা সব জেলে। সো উনি বলতেছে আমার টাকা 20,000 টাকা নাই। সো উনি তো আর জানে না যে টাকা দেওয়া যে অন্যায়, উনি তো না বুঝে টাকা দিচ্ছে, কিন্তু তারা যে টাকা নিয়েছে এটা অন্যায় করছে। তো ইমিগ্রেশন কোঅপারেট হওয়ার পর তাদেরকে যাদের প্রমাণ ভিত্তি নিয়ে, ফেক কোনো কলেজ যারা যায় না, প্রমাণ সহ তারা এটা করছে। উনাকে এখন সাক্ষী মানতেছে, তুমি সাক্ষী দাও। সো আমি এই জন্য বলতেছি, আপনারা যাকে টাকা দেবেন আপনারা সতর্ক থাকবেন, আপনাদের একটু সুচিন্তিত মতে। এমন যদি কেউ গ্রিন কার্ড পায়া গেছে তারাও কিন্তু সমস্যার মধ্যে। কারণ আপনি জানেন অনেক বছর আগে 15-20 বছর আগে রোহিঙ্গা হিসাবে অনেক বাংলাদেশি গ্রিন কার্ড পেয়েছিল। অনেকবার রোহিঙ্গা দেখায় অনেক বাংলাদেশি গ্রিন কার্ড, এই গ্রিন কার্ডগুলো ডাইকে বাতিল করছে। ইটস এ ফ্যাক্ট, যারা লয়ার তারা জানে। এই গ্রিন কার্ড রোহিঙ্গা বাংলাদেশিরা রোহিঙ্গা পাসপোর্ট বানিয়ে গ্রিন কার্ড পেয়েছিল অনেকেই। তাদেরকে তাদের যখন গ্রিন কার্ড দিয়ে দিচ্ছে, আবার দেখছে এগুলো রোহিঙ্গা তো না, ফেক, তাদেরকে ডাইকে বাতিল করছে। তো অন্যায় করে আমেরিকাতে সিটিজেন হয়ে গেল, আপনি যে পার পাওয়া যায় না। কিন্তু সবসময় যে ট্রাম্পের মতো সরকার হবে এরকম না, আমরা সারা জীবনে পার পেয়ে যাচ্ছি অনেকে। কিন্তু আবারও বলি যে 10 জনের মধ্যে একজন হয়তো বিপদে পড়বে। আমরা রাশিদার প্রশ্নের উত্তরটা হলো, আপনি যখন দেশ থেকে আসছেন, যদি গ্রিন কার্ড হাতে নিয়ে আসেন দেশ থেকে, গ্রিন কার্ডে লেখা থাকে যখন ইস্যু করবে
রেসিডেন্ট সিন্স, ওই সিন্সটা হচ্ছে যখন তার গ্রিন কার্ড আপনার ইস্যু করা হয়। তার মানে ওনার 2022 সালে ইস্যু হয়েছে। অ্যাপ্লাই করেছেন এটা ইম্পর্টেন্ট না, যে তো তারিখে আপনার গ্রিন কার্ডটা ইস্যু করা হয়েছে ওই তারিখ থেকে আপনারটা আবার এক্সপায়ারেশন ডেটে লেখা থাকে 10 বছরের, ওইটা আপনি কাউন্ট করবেন, এর আগে আপনারটা কোনো কাউন্ট করা হবে না। সেম কোয়েশ্চন অ্যাসাইলাম যারা ফাইল করে তারা গ্রিন কার্ড পাওয়ার পরে অনেকে বলে ভাই এটা তো আমার আগের থেকে হলো না, কারণ আমি তো অ্যাপ্লাই করছি আগে। নো, ইটস নট গোইং টু হ্যাপেন। সো আপনার যখন আপনার গ্রিন কার্ড রেসিডেন্ট সিন্স লাগবে ওই তারিখটা আপনারা ফলো করবেন। ওই তারিখ থেকে যে সিটিজেনশিপের জন্য আবেদন করবে 5 বছর এবং ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে 30 মাস। সেটা ধরে আপনি রাশিদা আপনি দেখুন যে 2022 সালে যেহেতু আপনি পেয়েছেন, যেটা দেখেন ওখানে ডেট একটা আছে, সেই ডেট অনুসারে আপনি হিসাব করে দেখেন যে বিগত 5 বছর আপনি এখানে আছেন বা 30 মাস 2.5 বছর ফিজিক্যালি আছেন, এর মধ্যে হয়তো দেশে একবার গেছেন, 6 মাসের আগে চলে আসছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু 6 মাসের বেশি যদি থাকেন, 1 বছর থাকলে কিন্তু সেটা আর। ধন্যবাদ রানা ভাই, এত সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করছেন, আই এম হ্যাপি। অনেক ধন্যবাদ রাশিদা আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। জি আমি লাস্ট উইকে কোয়েশ্চেন রাখছিলাম, তো আমার বুঝতে ভুল হয়েছে, তো এজন্য আমি কোয়েশ্চেনগুলো আবার করতেছি। আমার কাছে আমার দুইটা কোয়েশ্চেন আছে। জি 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 প্রথম কোয়েশ্চেন হলো আমি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করেছি, 485 এর ইন্টারভিউতে গেছি, তো এরপরে ওরা আমার I-130 অ্যাপ্রুভ করছে, কিন্তু এখনো 485 অ্যাপ্রুভ করে না। তো ওইটা নরমালি কতদিন লাগতে পারে? I-130 অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনি 485 কিসের ভিত্তিতে, আপনি কিসের ভিত্তিতে 485 করেছেন আপনি বুঝতে হবে। আপনার কি ছেলে মেয়ে, আপনার মেয়ে না ওয়াইফ? আমার মেয়ে। ওকে, আপনার মেয়ে। ওকে ওকে। আপনার কোনো আগে ডিপোর্টেশন ছিল? না না, ভিজিট ভিসা আসছে। অন্য কোনো নাম ছিল আপনার? না না। আগে কোনো সময় আমেরিকা আসছেন? এর আগে কখনো আমেরিকা আসছেন? না, ভিজিটে আসছি, বাংলাদেশে গেছি, আবার আসছি গেছি। ওকে, কোন সময় আবার স্টে করেছেন এই দেশে? না, আবার আসতে করি নাই। ওকে, আপনি কি কখনো এই দেশে কাজ করেছেন? না, কখনো করি নাই। আপনার ওয়াইফ কি গ্রিন কার্ড পেয়ে গেছেন? আপনার ওয়াইফেরটা পেন্ডিং? না, ওয়াইফ এখনো বাংলাদেশে, শুধু আমি এনে আছি। আপনি একা আসছেন? ওকে ওকে। তো নেক্সট প্রশ্ন করে আমি বলবো। পরের প্রশ্নটা বলেন। ওকে, সেকেন্ড কোশ্চেন হলো আমার ছেলে আন্ডার এজ আছে, এখন আমার কি ওরও ভিজিট ভিসা আছে, এখন ওকে কি এখানে এনে আমি গ্রিন কার্ড প্রপোজ করবো, না এখান থেকে করলে ভালো, কোনটা করলে ভালো? ওকে, আপনি পরের কোশ্চেনটা শুরু করার আগে, আপনার ছেলেকে আপনি গ্রিন কার্ড পাওয়ার আগে আপনার ছেলের জন্য আপনি কখনো অ্যাপ্লাই করতে পারবেন না, যেহেতু আপনার জন্যই গ্রিন কার্ড আবেদন করা হয়েছে, আপনি অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লাই করেছেন। আপনি গ্রিন কার্ড যখন পাবেন আপনার ছেলের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনার ছেলে যদি ভিসার ভায়োলেট করে তার কিন্তু আর কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না। তাকে যেই কদিনই থাকুক না কেন আমেরিকাতে, যদি আপনি এই আশায় থাকেন যে আপনি তাকে স্পন্সর করবেন গ্রিন কার্ড পেয়ে, তাকে কিন্তু স্ট্যাটাসের মধ্যে থাকতে হবে। একদিন হচ্ছে স্ট্যাটাসের বাইরে থাকলে আপনি আর তখন তাকে অ্যাডজাস্ট করতে পারবেন না। বেটার হচ্ছে যদি আপনি গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা যদি দেরি হয়, আপনি তাকে দেশে পাঠিয়ে দেন, আবার সে নিয়ে আসবেন, সমস্যা নাই। আর নাম্বার 2 হলো আপনি কতদিন লাগবে আমরা বলতে পারবো না, কারণ এটা ইমিডিয়েট ক্যাটাগরি। যে যদি ইন্টারভিউ I-130 ইন্টারভিউ হওয়ার সাথে সাথে, আর যদি প্রপারলি আপনি করে থাকেন I-45 I-130 ইন্টারভিউ একসাথেই হয়। এটা আপনার ফুল প্যাকেজ, যে আপনি মেডিকেল করাইছিলেন, মেডিকেল সহ জমা দিলে, স্পন্সর সঠিক থাকলে ইট টেকস অনলি 4 মান্থস। আমরা 4 মাসে, আমি ওপেনলি বলতেছি, আমার 4 মাসে গ্রিন কার্ড হয়েছে রিসেন্টলি। সো আপনি এটা 4 to ম্যাক্সিমাম 6 মান্থ, বড় 9 মান্থ ধরতে পারেন, এর বেশি তো আর কথা না। কিন্তু আপনি প্রপারলি না করে থাকলে ইটস আপ টু ইউ। আপনি কার মাধ্যমে করেছেন আমি জানি না, আই ডিড নট ফাইল ইউর ফাইল। সো অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আমি সুলতানা নিউ জার্সি থেকে বলছি। জি আমার ভাই অ্যাপ্লাই করছে বোনের জামাইয়ের জন্য। জি তো ও 2008 এ করছে, আমি সরি 9 এ করছে। জি এখন ওদের ভিসাটি আছে, বোনের জামাই ভিসাটি আছে, ওদের 2টা ছেলে মেয়ে আছে। একটা বয়স 24 হয়েছে এখন, আর একটা বয়স 22 হয়েছে। তো ও বোনের জামাই ভিসাটি আসছে, ভিসাটি দিতে আসতে বলছে, কিন্তু ছেলে মেয়ের জন্য বলে না, কি জন্য?
আপনি ফাইলটা আপনার কাছে আছে? আপনি কি কবে ফাইল করেছিল? 2009 সালে। আপনি কি বলতে পারেন যে কবে এটা অ্যাপ্রুভ হয়েছিল পিটিশনটা? এক্স্যাক্টলি আমি বলতে পারবো না। সালটা বলতে পারবেন? 2009 এর অ্যাপ্লিকেশন। আর অ্যাপ্রুভ হয়েছে কবে? 10 এ, 11 এ, নাকি আরো আগে পরে? না, এটা বলতে পারবো না। ওকে, যদি বলতে পারেন, যদি আপনি জানেন তো জিজ্ঞেস করুন আপনার ভাইকে কবে অ্যাপ্রুভ হয়েছিল। এই যে গ্যাপটা আপনার 21 বছরের বাচ্চাদের 21 সাথে অ্যাড হবে, আর কিছু করার নাই। যদি বেশি বয়স হয়ে থাকে তখন আর তারা পাবে না। এটা নিয়ে আমরা প্রতি সেশনে আমি এবং আমার কলিগ যারা এখানে থাকে, লাইসেন্সড অ্যাটর্নি এট ল যারা এটা নিয়ে কথা বলে, সিএসপি এর রুলস। সো আপনারা এটা ফলো করলেই বুঝবেন, কাউকে টাকা দিয়ে আর প্রশ্ন করতে হবে না। সো আপনারা দেখবেন যে এই গ্যাপটা 21-এর সাথে অ্যাড হবে। অ্যাড হলে যদি তার বয়স এর বেশি হয়ে যায়, সিএসপি রুলসে কভার করে না। অনেক ধন্যবাদ সুলতান আপনার প্রশ্নের জন্য। একটি প্রশ্ন আজিজ মজুমদার বারবারই একই প্রশ্ন বারবার করার কারণে অনেকের প্রশ্নই চলে যাচ্ছে, সুতরাং তার প্রশ্নটি নিয়ে নেই, তা না হলে তিনি আবারও কি প্রশ্ন শোনান। তিনি বলছেন, পলিটিক্যাল অ্যাসাইলাম কেস 2015-তে করেছি, এর ইন্টারভিউ হয়েছে 8 মাস আগে। অফিসার বলেছেন বাই মেইলে সিদ্ধান্ত জানাবে। গতকাল চিঠি পেয়েছি, তারা নতুন করে ডেট দিয়ে কোর্টে পাঠিয়েছে আগস্টের 27 তারিখে। এ ব্যাপারে কোনো অ্যাডভাইস থাকলে বলবেন, উপকৃত হব। ধন্যবাদ। এটা আপনার স্বাভাবিক প্রক্রিয়া। আপনারা যখনই অ্যাসাইলাম অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য যান, নিউ ইয়র্কে হচ্ছে বেথপেজেনে স্টুয়ার্ট এভিনিউতে, আপনারা যখনই যাবেন তখন যদি এইরকমই বলে, কখন আগে হয়তো 2 সপ্তাহে আপনার চিঠিটা অ্যাপ্রুভ হলে 2 সপ্তাহে দেয়, অথবা ডিনাই করলো। ডিনাই বলতে ডিনাই না, তাদের ডিনাই করার ক্ষমতা নাই, অ্যাপ্রুভ করার ক্ষমতা আছে। তারা করে কি রেফার করে দেয়। একরকম ডিনায়াল বলা যায়, কিন্তু ইটস এ রেফারেল টু দ্য আমেরিকান ইমিগ্রেশন কোর্টে রেফার করে দিচ্ছে। স্যার ভয়ের কিছু না, এই কেসটা আপনি কোর্টে শুনানি হবে। এটা মাস্টার হিয়ারিং হবে আগস্টে। মাস্টার হিয়ারিংয়ে আপনি একজন অ্যাটর্নি নিয়ে যাওয়া উচিত, যে এই কেসটা সম্পর্কে আমরা আপনাকে হেল্প করতে পারবো। মাস্টার হিয়ারিংয়ে আপনি গেলে আবার তারপরে ফাইনাল ডেট পড়বে, যদি আপনার সব ডকুমেন্ট তখন জমা দিবেন। যদি জাজের স্কেজুয়াল আর্লি, যদি সাজেসকে খালি থাকে, খুব কুইক আপনি আপনার 3-4-6 মাসের ডেট পেয়ে যাবেন ফাইনাল মেরিটস হিয়ারিংয়ের। আর যদি জাজের ক্যালেন্ডার ফুল থাকে, এমন 3-4 বছর সময় লাগে একটা ডেট পেতে। সো আপনার এই মুহূর্তে আপনার একজন অ্যাটর্নির খুবই প্রয়োজন। আগে অ্যাটর্নি ছিল কিনা আমি জানি না, আপনি এই মুহূর্তে আপনার একজন কোয়ালিফাইড অ্যাটর্নি খুবই প্রয়োজন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল বলছিলাম ফ্লোরিডা থেকে। জি ভাইয়া, আমার EB-3 জন্য ফাইল সাবমিট করা হয়েছিল 2024-এর অক্টোবরে। জি, এখন আমার প্রশ্নটা হচ্ছে, ভিসা বুলেটিনে যেই প্রায়োরিটি ডেটটা দেখায়, এটা কি যেদিন আমার ফাইলটা লেবার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা হয়েছে সেই ডেট, অথবা নাকি হচ্ছে আমার লেবার সার্টিফিকেট জবে অ্যাপ্রুভ হবে সেই ডেটটাকে প্রায়োরিটি ডেট বলে? কোনটা ডেট মানে এক্ষেত্রে আপনার? ধন্যবাদ। আপনি সবার জন্য একটা প্রশ্ন উত্তর দিচ্ছি আমি। লেবার সার্টিফিকেট মিনস নাথিং ফর ইমিগ্রেশন। আবারও বলছি, লেবার সার্টিফিকেট মিনস নাথিং টু ইমিগ্রেশন। লেবার সার্টিফিকেট না নিয়ে আপনার কেস 10 বছর থাকতে পারেন, আপনি হয়তো ফাইল করলেন না I-140, এমপ্লয়ার ফাইল করলেন, ইট ইজ নো ভ্যালু অ্যাট অল যদি আপনি ইমিগ্রেশনের ফাইল না করেন। যখন ইমিগ্রেশনের ফাইল করবেন তখন থেকে শুরু আপনার প্রায়োরিটি ডেটগুলো, যে ইমিগ্রেশন যখন ফাইলটা যাবে। অনেকেই মনে করে আমার এই EB-3 ফাইল করেছে, ইট মিনস নাথিং। তা আপনি কোনো স্ট্যাটাস নাই, কিন্তু EB-3 ফাইল করা মানে ইউ আর নট ইন এনি স্ট্যাটাস এট অল, আনলেস ভিসা নাম্বার অ্যাভেলেবল হইলে। তখন আপনি যদি I-140 যদি অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ পান এই দেশে, তখন যে আপনি থাকার জন্য এলিজিবল। এছাড়া আপনার ওইটার মাঝখানে কোনো থাকার আপনার এলিজিবিলিটি নাই, আপনি স্ট্যাটাসে থাকতে হবে। যে কোনো স্ট্যাটাসে না থাকলে আপনার কোনো গ্রিন কার্ড এখানে হওয়ার সম্ভাবনা নাই। কেউ স্টুডেন্ট থাকে, কেউ হয়তো এক্সটেনশন করে থাকে, কেউ হাজারের মধ্যে থাকে। সো আপনার যে অ্যাটর্নির মাধ্যমে, আবারও বলছি, একটু আগেই বললাম যে আপনারা যদি টাকা পয়সা দিয়ে জিনিস নিয়ে থাকেন, এটা কিন্তু অন্যায়। এটা আমি এজ এন অ্যাটর্নি এট ল ওপেনলি বলতেছি যে EB-3 মাধ্যমে আমরা অ্যাটর্নি এট ল কোনো এমপ্লয়ির সাথে কথাই বলার নিয়ম নাই। কেন নাই? কারণ অ্যাটর্নি প্রসেসটা আপনাকে বোঝা যাচ্ছি। EB-3 একটা প্রক্রিয়া যে একটা এমপ্লয়ার
ধরেন একটা আপনার টিবিএন, এখানে আপনারা 10 জন লোক 2 জন লোক নেবেন, আপনারা লোক খুঁজবেন, আপনাদের কাছে রেজুমে আসবে 10টা 20টা আসলো, আপনার একজন কর্মচারী বা যাচাই বাছাই করবে অথবা আপনাকে এজেন্সিকে দেবেন যাচাই বাছাই করবে, সে সঠিক লোকটা খুঁজে নেবে যে এই আপনার পারফেক্ট লোক, আমাদেরকে অ্যাটর্নিকে বলবে যে আপনারা এটা প্রসেস করেন, তার জন্য আমরা ফাইল করব। তো আমরা আপনাকে রিপ্রেজেন্ট করব, এমপ্লয়ারের কাছ থেকে আপনি আপনার হয়তো এমপ্লয়ারকে রিপ্রেজেন্ট করব, আমরা এমপ্লয়িকে আমি রিপ্রেজেন্ট যদি বলি না তাকে আমি নেব, দিস ইজ ক্রাইম। আমি কেন বলতে পারবো মিস্টার এক্স কে নিতে হবে? নো, আই এম নট দ্য এমপ্লয়ার, আমরা তাকে হেল্প করব। অনেকে বাইপাস করে, কিছু কিছু ক্ষেত্রে একটা গ্রে এরিয়া আছে, কিন্তু এটা যদি র্যান্ডমলি করে ইস ডিসঅনেস্টি এবং এটা কোনোভাবে আইনের আওতায় পড়ে না। সো আমি আবারও বলবো আপনাকে, আপনি যদি অ্যাটর্নি থাকে, অ্যাটর্নির সাথে আপনাদের কথা না, কারণ আপনি তো ফাইল করেন না, ফাইল করছে যে আপনার এমপ্লয়ার এমপ্লয়ি সবসময় এমপ্লয়ারের সাথে যোগাযোগ করবেন, এমপ্লয়ার আপনাকে হায়ার করতেছে, নট এজেন্সি। যদি বলেন এবিসি কোম্পানি আপনাকে হায়ার করছে, নো, ইউ আর হায়ার্ড বাই টিবিএন কোম্পানি, টিবিএন হায়ার করছে, এজেন্সি আপনাকে হায়ার করে, এজেন্সি আপনাকে ইনফরমেশন দিতে পারে, এজেন্সিকে টাকা দেওয়ার কথা না, টাকা কেউ নেওয়ার কথা না আমার কাছ থেকে। আমাদের অনেক দর্শক আছে, আপনি আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি সঞ্জিতা বলছি টেক্সাস থেকে। জি। যে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি 2023-এ আমেরিকাতে আসছি। জি। আমার আম্মা আমাকে নিয়ে আসে। এখানে আসার পর আমার একটা মেয়ে হয়েছে। জি। তো আমি একবার দেশে গেছি, আমার হাজবেন্ড বাংলাদেশে। জি। এখন আমার হাজবেন্ড চাচ্ছেন, আমি অ্যাপ্লাই করছি, এখনো অ্যাপ্রুভ হয় নাই। জি। এখন মেয়েকে দেখার জন্য আমার হাজবেন্ড চাচ্ছেন যে ভিজিটে ওঠার জন্য। জি। মেয়ের জন্মদিনে মেয়েকে এখানে দেখতে আসা করতে চাই। জি। এখন এই প্রসেসটা কি মানে ঠিক আছে? মানে কন্ট্রাডিক্ট করবে কিনা? আপনি যে আবেদন করেছেন তার সাথে এটা কন্ট্রাডিক্ট করবে কিনা? আপনার আম্মাকে আপনাকে আনমেরিড হিসেবে মেরিড হিসেবে আনছে, আগে বুঝতে হবে। জি, আমার আম্মু আমাকে আনমেরিড নিয়ে আসছিল। তো আর তখন আপনি তারপরে গিয়ে আপনি বিবাহ করছেন, তাই তো? ওকে, সে অ্যাপ্লাই করতে পারে, বাধা নাই, তবে সব সত্য স্বীকার করে, মিথ্যা যেন তথ্য কোনো না দেয়। আবারও বলি, যখনই আপনি এমবাসিতে যাবেন কোনো মিথ্যা তথ্য দেবেন না। যদি মিথ্যা তথ্য দেন পরবর্তীতে ইমিগ্রেন্ট ভিসার সমস্যা হবে। আর যদি সত্য তথ্য দিয়ে এমবাসি ফেস করেন, ভয়ের কোনোই কারণ নাই। হ্যাঁ, তবে যখন জিজ্ঞাসা করে হ্যাভ ইউ এভার রিফিউজড by the US Embassy for tourist any visa, বলতে হবে yes, refuses। কিন্তু ইমিগ্রেন্ট ভিসার সাথে নন ইমিগ্রেন্ট ভিসার কোনো ধরনের কন্ট্রাডিক্টরি হয় না। সুতরাং আপনি আবেদন করতেই পারেন, আপনি যে সত্য কথাটা বলবেন, আবেদন আমরা এখান থেকে করে দিতে পারি আপনাকে, আমি এখানে বসে আবেদন করে দিতে পারি, অ্যাজ অ্যান অ্যাটর্নি আমরা করতে পারি, প্রপারলি করতে পারি, কিন্তু এখানে ভয়ের কোনো কারণ নাই। অনেক ধন্যবাদ সঞ্জিদা আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমি স্বামীর মাধ্যমে বৈধভাবে আমেরিকা এসেছি। তো আমি 1 বছর পরে গ্রিন কার্ড পেয়েছি জুনের 2022 সালে। জি। ইস্যু ডেট জুন 2021। এখন আমি যে বৈধভাবে আসছি 2020 সালের ডিসেম্বরে, তখন থেকে 5 বছর গণনা হবে নাকি ইস্যু ডেট জুনের 2021? ধন্যবাদ আপু। আমি আগে বলেছি যে রেসিডেন্ট সিন্স লেখা দেখবেন যে গ্রিন কার্ডের নিচে লেখা থাকে রেসিডেন্ট সিন্স, ওই ডেটটা থেকে আপনার 5 বছর কাউন্ট করবেন। এজন্যই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের সময় তারা গ্রিন কার্ডের ফ্রন্ট এন্ড ব্যাক কপি চায়, দেখতে চায়, আর গ্রিন কার্ডের নাম কিভাবে এক্স্যাক্টলি লেখা তা দেখতে চায়। নিশ্চয়ই ইদানিং একটা জিনিস আপনারা একটু বলতে চাই, বিবাহ নিয়ে অনেক কল আসে, শুধু ফ্রড, ম্যারেজ ফ্রড। আসছে বিয়ে করে তারপর থাকে না, বা এখানে বিয়ে করছে তারপর গ্রিন কার্ড হওয়ার পরে চলে যাচ্ছে, কারোর বিরুদ্ধে কেউ কমপ্লেন করতেছে, মারামারি হচ্ছে। তো ম্যারেজ ফ্রড যদি কোনো কারণে কেউ যদি সন্দেহ করেন যে ম্যারেজ ফ্রড করেছে, যদি ইমিগ্রেশনে জানানো হয়, তখন কিন্তু অপর পক্ষের সমস্যা হচ্ছে, গ্রিন কার্ড তারা
অনেকভাবে প্রশ্নের সম্মুখীন হচ্ছে, খুবই সেন্সিটিভ ঘটনা। আবার সেম ক্ষেত্রে যদি কেউ আমেরিকায় গ্রিন কার্ড দিয়ে অ্যাবিউজ করে যে আমি তাকে নিয়ে আসছি চাকরের মতো খাটাবো, বান্দি এটাও আবার আইনের নিষেধ আছে। সো সবাইকে বলবো আপনারা আইনটা ফলো করবেন। কেউ কারো দাসত্ব স্বীকার করার জন্য গ্রিন কার্ড নেয় নাই, আবার কেউ কাউকে অ্যাবিউজ করবেন না, এবং গ্রিন কার্ড পাওয়ার পরেই যে আপনি আপনার চেহারা পাল্টায় ফেলবেন, তার ক্ষতি করার চেষ্টা করবেন, সে চাইলে আপনার ক্ষতি, ভাইস ভার্সা, দুইজন চাইলে দুজনের ক্ষতি করতে পারে। এজন্য প্রপার কাউন্সিলিং প্রয়োজন সবারই। যাই হোক, এখন যেটা হলো যেটা আপনি দেখেছেন, একই প্রশ্ন দুইজনই করেছেন, তো আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। জি ভাই, আমি ফারুক বলছিলাম ফ্লোরিডা থেকে। জি ভাই, আমার প্রশ্নটা ছিল এরকম, আমি এসএলএম করছিলাম জানুয়ারি মাসে। জি। এখন আমি আমার ওই যে ওয়ার্ক পারমিটের জন্য রিসিভ পাইছি। জি। এখন আমি চাচ্ছিলাম যে আমার এইভাবে এটা রেখে আমি বিয়ে করতে চাচ্ছিলাম, আমার বিয়ের কথাবার্তা প্রায় শেষ। এখন আমার পাসপোর্টে আমি ম্যারিড দেওয়া, সেক্ষেত্রে আমার কি করণীয়? ধন্যবাদ। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, অবশ্যই তালাক দেওয়ার আগে আরেকটা বিয়ে আমেরিকা করতে পারবেন না। আবারও বলছি, যদি বিবাহিত হয়ে থাকেন, কোনোভাবে তালাক দেওয়া ছাড়া নতুন কোনো বিয়ে করতে পারবেন না। করলে এই বিয়ে কখনো সরকার, আমেরিকান সরকার মেনে নেবে না। আপনি যতবারই করেন না কেন, এখানে ডিনাই হবে। আপনি ম্যারেজ ফ্রড, দ্যাট ইজ কল ম্যারেজ ফ্রড। আপনি যদি বিবাহিত থাকেন, কোথাও লেখা থাকেন, আপনি মিথ্যা বলেন যে বিবাহিত ছিলেন না, আর এটা যদি সরকার জানতে পারে, দ্যাট উইল কনস্টিটিউট ম্যারেজ ফ্রড। এটার জন্য আপনার 99 ইয়ার্স বার, মানে আপনি জীবনে আমেরিকা গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। রফিকুল ইসলাম বাট, আপনি যে প্রশ্ন করেছেন কতদিন লাগবে, খুব বিনয়ের সঙ্গে বলছি কতদিন লাগবে এটি এই মুহূর্তে আমাদের পক্ষে বলা সম্ভবপর নয়, কারণ আমরা একটি কথা বললাম সেটি বায়বীয় উত্তর হয়ে যাবে, এটি বলা সম্ভবপর নয়। আপনি যে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন সেটি আপনার যে কনসার্ন যে অ্যাটর্নি আছে তার সঙ্গে আলোচনা করুন, তিনি বলতে পারবেন আপনার কেস কি অবস্থায় আছে এবং কীরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং কীরকম সময় লাগতে পারে। এটা আমাদের পক্ষে বলাটা সম্ভবপর নয়, আপনার উইদাউট এনি পেপারস না দেখে কিছু সম্ভবপর নয়। অ্যাটর্নি মঈন চৌধুরী, যদিও আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আমরা প্রতিকারে গ্রিন কার্ড বাতিলের প্রতিকারটার আলোচনা করতে পারছি না, কারণ আমাদের হাতে সময় কম, সময়ের দরিদ্রে আমরা বাধা সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে আপনার কাছে মনে হচ্ছে বোধহয় শুরু করলাম আর শেষ হলো। তো আপনি চমৎকারভাবে আজকের এই যেটুকুনো আলোচনা করেছেন এবং বাংলাদেশি কমিউনিটির যে বিষয়টি আপনি তুলে ধরেছেন এবং আপনার যে অ্যাচিভমেন্ট, আপনার যেটার কারণে আজকে আমাদের মাছ থেকে আমাদের গর্বের ভাই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, আমরা ফেরত পাবো না, কিন্তু তাকে যে সম্মান যে দিয়েছে, সে সম্মানিত শুধু তিনি হননি, আমরা গোটা বাংলাদেশি কমিউনিটি সম্মানিত বোধ করছি। আমাদের কষ্ট যেমন আছে, আমাদের গর্বও আছে, আনন্দও আছে, সে দুটো দিকেই আমাদের বিরাজ করতে, অর্থাৎ এক কথায় যদি বলে হর্ষ বিষাদ, সেই বিষয়টি আমাদের রয়েছে। আপনি চমৎকারভাবে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ ভাই, সুন্দর উপস্থাপনা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি, কেন এবং কী কারণে গ্রিন কার্ড বাতিল করা হচ্ছে, এটুকুই আমরা আলোচনা করেছি, প্রতিকারটা আলোচনা করতে পারিনি। আশা করি যেটুকুনো আলোচনা করেছি এবং দর্শকদের যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।